আজ আমাদের আলোচ্য বিষয় হলো স্ববর্গীয় যৌগ বা জটিল যৌগ, যেটা ক্লাস 12-এর 4th সেমিস্টারে আছে। তো এটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যাকে ইংরেজিতে বলে। আজকে বেশি কিছু টপিক নয়, জাস্ট এটা ইন্ট্রোডাকশন পার্ট। তারপরে দ্বিলবণ ও জটিল লবণের যে পার্থক্য কীভাবে চিহ্নিত করবে সেটা। তারপরে হচ্ছে জটিল যৌগের শ্রেণীবিন্যাস আমরা জানবো। জটিল যৌগের রিপ্রেজেন্টেশন, মানে জটিল যৌগকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব সেটা জানবো, এবং তাদের যে বিভিন্ন অংশ, তাদের যে ডেফিনেশন, সেগুলো সম্পর্কে জানতে হবে। আর তাছাড়া জানতে হবে যে কোঅর্ডিনেশন নাম্বার, মানে কোঅর্ডিনেশন সংখ্যা আর অক্সিডেশন নাম্বার এর ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা জানতে হবে। আর যেটা রয়েছে যে কোঅর্ডিনেশন নাম্বার, তাছাড়া যে লিগ্যান্ডের সম্পর্কে জানতে হবে। এবার লিগ্যান্ডের সঙ্গে মানে ডেন্টিসিটি এবং তার যে শ্রেণীবিভাগ, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেটাও আমরা এবার জেনে নেব পরপর। তো প্রথমে আসছে ইন্ট্রোডাকশান। যদি বলতে হয় তেমন কিছু না, অ্যাডিশন কম্পাউন্ডস, মানে ধরে নেওয়া হলো একটা সল্ট এ আর একটা সল্ট বি, এগুলো হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ড, দুটো সল্ট। সেটা দুটোই অ্যাকোয়াস মিডিয়ামে থাকতে হবে। অ্যাকোয়াস মিডিয়াম দুটোকে যোগ করে মানে হিট দিলে মানে অ্যাডিশন কম্পাউন্ডের যে যৌগটা উৎপন্ন হবে তার একটা ক্রিস্টাল তৈরি হবে। ক্রিস্টাল অফ অ্যাডিশন কম্পাউন্ড। এবার অ্যাডিশন কম্পাউন্ডগুলো মানে কখন স্টেবল হবে, বলা হচ্ছে যে মানে কখন তৈরি হবে, যখন দুটি এরকম সল্ট, তাদের যে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট থাকে, মানে দুটো সল্ট তার আগে এরকম কোফিসিয়েন্টগুলো থাকে এ বি, এবং এখানে সি ধরুন এইভাবে থাকলো, এগুলোকে স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্ট বলে। যখন স্টয়চিওমেট্রিক কোফিসিয়েন্টের একটা মানে পারফেক্ট অ্যামাউন্টে যখন ওরা আর কি যুক্ত হবে এবং একটা স্টেবল মানে কম্পাউন্ড তৈরি করবে, তখনই একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হয়। এবার অ্যাডিশন কম্পাউন্ডের কিছু আর কি উদাহরণ আমরা দেখে নেব। যদি প্রথম উদাহরণে আসি আমরা, KCl প্লাস MgCl2 প্লাস 6H2 দিয়ে হিট করলাম। এটাও একটা লবণ, এটাও একটা লবণ, দুই বা ততোধিক লবণ, যাই হোক এই দুটো যোগ করা হলো। তো এটা তৈরি হলো KCl, MgCl2.6H2O। এবার এটা কি বলা, এটা আমরা সাধারণ নাম জানি কার্নেলাইট। এটাকে কার্নেলাইট বলা হয়। এবার আরেকটা এক্সাম্পল দেখি, K2SO4, এগুলো সবই অ্যাকোয়াস মিডিয়ামে হবে। K2SO4 প্লাস Al2SO4 এর হোল থ্রাইস প্লাস 24H2O দিয়ে হিট করা হলে K2SO4 Al2SO4 এর হোল থ্রাইস 24H2O ডট 24H2O অ্যাকোয়াস মিডিয়াম। ওকে, এটারও একটা সাধারণ নাম আছে, যেটা বিজ্ঞানসম্মতভাবে পটাশিয়াম বা বলা হয়ে থাকে, কিন্তু এটা আমরা সাধারণভাবে মানে নাপিতরা ইউজ করে থাকে দাড়ি কাটার সময়। দেখবেন এটা হচ্ছে ফটকিরি সেলুনে ইউজ হয় খুব। দাড়ি কাটতে গেলে, গাল কেটে গেলে এগুলো ইউজ করে ফটকিরি। তাছাড়া ফটকিরির ব্যবহার আছে, যেটা অন্য একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা তোমাদের এখন নাই। সেই ফটকিরি হচ্ছে জল শুদ্ধকরণের কাজেও লাগে। এবার আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেব, সেটা হচ্ছে FeCnF4 প্লাস 4Kc হিট KCn, তাহলে তৈরি হচ্ছে FeCn4 প্লাস 4KCn। এটাকে বলা হয় পটাশিয়াম ফেরো ছায়া
নাইট, হিরোসায়ানাইড। তো এর মধ্যে সবই অ্যাডিশন কম্পাউন্ড, কিন্তু আমরা বুঝবো কি করে কোনটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে জটিল যৌগ। তো এটাকে আমি বলছি দ্বিলবণ, আর এটাকেও আমি বলছি দ্বিলবণ, কিন্তু আমি এটাকে বলছি একটা কমপ্লেক্স সল্ট মানে জটিল লবণ। কেন বলছি, কারণ জটিল লবণ রিপ্রেজেন্টেশন করা হয় এইভাবে, কারণ এটাকে আমি অন্যভাবে যদি লিখতে পারি তাহলে লিখতে পারি K4 FeCN6 এইভাবে। এটা থার্ড ব্র্যাকেটে থাকবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা লিগ্যান্ড। যাই হোক, আমি এটা পরে আলোচনায় আসছি। তো এখানে কটা এফি ছিল? এফি ছিল একটা, সিএন ছিল 2, 4 দিয়ে ছটা, আর পটাশিয়াম ছিল চারটে মিলে গেছে। তো এবার আমরা বুঝবো কি করে যে কোন অ্যাডিশন কম্পাউন্ডটা দ্বিলবণ আর কোনটা হচ্ছে জটিল লবণ। এবার তার জন্য একটা টেস্ট করতে হয়, দুটো সল্ট এভাবে যোগ করা হবে, তার সাথে হিট দিয়ে ক্রিস্টাল তৈরি করা হলো। সেই ক্রিস্টালটা আবার জলে দিলে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডবল সল্ট, একটা হচ্ছে কমপ্লেক্স সল্ট। কোনটা হবে সেটাই আমরা দেখে নেব। দ্বিলবণ, আর এটা হচ্ছে এবার দ্বিলবণ আর জটিল লবণের পার্থক্য চলে আসবে। জটিল লবণ যখন এই যে ক্রিস্টালটা তৈরি হবে, যখন আমরা লিখেছি যে ক্রিস্টাল অফ অ্যাডিশন কম্পাউন্ড, দুটো যৌগ তৈরি হলো, যৌগ করার পর একটা ক্রিস্টাল তৈরি হলো, ক্রিস্টালটা জলে দিলাম, সেটা যদি জলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, দুটো লবণের তৈরি মিশ্রণের ক্রিস্টাল যদি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে দ্বিলবণ। আর যদি বিয়োজিত না হয় সম্পূর্ণভাবে তাহলে সেটাকে বলা হয় জটিল লবণ। ঠিক আছে, এই যে এই K4 FeCN6 এটা একটা স্ট্রং আয়নিক বন্ড থাকে, সেই জন্য এরা আর কি সম্পূর্ণভাবে ডিসোসিয়েট করে না। তাহলে এটার আরেকটা ভাগ থাকে যেটা আর কি যেটা অসম্পূর্ণ জটিল আর কি লবণ বলা হয়ে থাকে, সেটার ব্যাপারে আমি যদি বলি, অসম্পূর্ণ জটিল মানে যে সমস্ত জটিল আয়নগুলি মানে জলীয় দ্রবণে আংশিকভাবে আর কি মানে আয়নসমভাবে বিয়োজিত হয়, তাদের মানে দ্রবণের মানে স্বাধীন যে সত্তাটা সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে না, আবার বিয়োজিতও হচ্ছে কিছুটা, সেই বিষয়টাকে বলা হচ্ছে অসম্পূর্ণ জটিল আয়ন। সেটার একটা উদাহরণ জেনে রাখা ভালো, অসম্পূর্ণ জটিল আয়ন উদাহরণ বলতে গেলে হ্যাঁ, K2CdCN4, এটা CN4 CD ক্যাডমিয়াম, এটা একটা অসম্পূর্ণ জটিল আয়নের মানে এক্সাম্পল। এটা আসে না যদিও পরীক্ষাতে, এটা বাদই দিলাম। দ্বিলবণ আর জটিল লবণের পার্থক্য রাখা যায়। তো এটা বললাম যে ক্রিস্টাল যেটা হবে, ক্রিস্টাল অফ অ্যাডিশন কম্পাউন্ড, সেটা যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যাবে দুটো ভাগে তাহলে সেটা হবে দ্বিলবণ, যেটা হবে না সেটা হচ্ছে জটিল লবণ। আরেকটা যেটা আমরা আর কি ক্লাস 11-12 কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করে থাকি, সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা। মানে সিক্ত পরীক্ষা মানে বিভিন্ন আয়ন শনাক্তকরণ, অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ, সোডিয়াম আয়ন শনাক্তকরণ, পটাশিয়াম আয়ন শনাক্তকরণ, তারপরে সেটাতে গেল ক্যাটায়ন, অ্যানায়নিক বলতে সালফেট আয়ন, নাইট্রেট আয়ন শনাক্তকরণের যে সিক্ত পরীক্ষা সেগুলো আমরা করেছি। তো সেগুলোর ক্ষেত্রে দেখতে গেলে মানে যেহেতু দ্বিলবণ দুটো মানে জলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাচ্ছে, তাই এরা নিজেদের যে আইডেন্টিটি মানে স্বাধীন সত্তা সেটা সম্পূর্ণভাবে লোপ পাচ্ছে। কিন্তু জটিল আয়ন এরা তো জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে না, তাহলে জলীয় দ্রবণে বিয়োজিত হচ্ছে না বলে এরা নিজেদের যে আইডেন্টিটি মানে নিজেদের যে স্বাধীন সত্তা সেটা কিন্তু লোপ পাচ্ছে না।
ওদের যে আইডেন্টিটিটা জ্বলিত মানে বিয়োজিত হওয়ার আগে ছিল সেটাও সে একই থেকে যাচ্ছে। এবার আসি থার্ড পয়েন্টে, ফার্স্ট সেকেন্ড থার্ড পয়েন্টে আসলে বলতে গেলে বলা যায় যে দ্বিলবণ যেটা আর কি জ্বলিত মানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, তারপরে নিজেদের যে স্বাধীন সত্তা সম্পূর্ণভাবে লোপ পাচ্ছে। তো স্বাধীন সত্তা লোপ পাচ্ছে, কিন্তু যে দুটি আয়ন তৈরি হবে সেই দুটি আয়ন সম্পূর্ণ নিজে নিজের মানে টেস্ট, যেটা যদি ক্যাটায়নিক টেস্ট করি তা সেটা ক্যাটায়নিক টেস্ট দেবে, যেটা আমি অ্যানায়নিক টেস্ট করি অ্যানায়নিক টেস্ট দেবে। সেটা থেকে বোঝাবে যে এটার মধ্যে কী কী আয়ন সমূহ ছিল। কিন্তু জটিল লবণের ক্ষেত্রে যদি আমরা সেই টেস্ট করতে যাই সিক্ত পরীক্ষা, তাহলে কিন্তু সেই পরীক্ষা আমরা কখনোই পাবো না। হয়েছে? এবার আসি, এটা গেল দ্বিলবণ আর জটিল লবণের পার্থক্য, ব্যাস এইটুকুনি আছে, এটা আর কিছু নেই তেমন। আর তারপরে যদি বলা আরেকটা এখানে, না আর কিছু না এখানে। এবার আসি জটিল যৌগের শ্রেণীবিন্যাস। এখানে এটা 3 নম্বর পয়েন্ট। যাই হোক, জটিল যৌগের শ্রেণীবিন্যাস। তো জটিল যৌগগুলোর শ্রেণীবিন্যাস কীভাবে করা যায় আমি বলছি। জটিল যৌগ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে জটিল যৌগ একদম। তো জটিল যৌগকে 3টে ভাগে ভাগ করা যায়, 1 2 3। হচ্ছে ক্যাটায়নিক যৌগ, ক্যাটায়নিক কমপ্লেক্স বলি, ক্যাটায়নিক কমপ্লেক্স। তারপর হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স, আর আরেকটা হচ্ছে নিউট্রাল কমপ্লেক্স। ক্যাটায়নিক কমপ্লেক্স কোনগুলো? যেটা আর কি থার্ড ব্র্যাকেটের ভিতর থাকবে, এখানে পজিটিভ মান থাকবে। হ্যাঁ, এটা তো এটা তো অ্যানায়নিক, এটা হচ্ছে ক্যাটায়নিক, যেটা পজিটিভ হতে হবে, অ্যানায়নিকে নেগেটিভ হতে হবে। আর নিউট্রালে থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো আর কি মানে জিরো, এর কোনো চার্জ নেই। তো এটার উদাহরণ যদি দেখে নিই, অ্যানায়নিক আগে ক্যাটায়নিক ক্ষেত্রে দেখে নিই। ক্যাটায়নিকে ধরে নিলাম একটা এক্সাম্পল নিচ্ছি, CuNH3 তার হোল 4 প্লাস SO4, এগুলো সবই এডিশন কম্পাউন্ড। তারপরে এটাকে বলা যেতে পারে অ্যাডিশন কম্পাউন্ডের মধ্যে যেটা হচ্ছে কি সম্পূর্ণ জলে বিয়োজিত হয় না, যেটা জলে বিয়োজিত হয় না, যেটা হচ্ছে আমরা আগে পড়েছি কমপ্লেক্স সল্ট। সেটা কমপ্লেক্স সল্টে এটা হচ্ছে কোনটাকে কাউন্টার আয়ন বা কমপ্লেক্স আয়ন বলে সেটা পরে আসছি। এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, এই যে SO4 2 আছে, অর্থাৎ এটা 2 SO4 2 মাইনাস দেবে, এখানে 2 প্লাস দেবে। যখন এটা প্লাস আসছে এটা ক্যাটায়নিক আয়ন মানে ক্যাটায়নিক কমপ্লেক্স হচ্ছে। এবার আসি অ্যানায়নিক কমপ্লেক্স। অ্যানায়নিক কমপ্লেক্স উদাহরণ দিলে K4, এর আগেও আমি দিলাম যে এটা K4, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে সম্ভবত পটাশিয়াম, পটাশিয়াম না পটাশিয়াম হয়েছে, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম বলছি কেন, FeCN এর হোল 6। এবার এখানে পজিটিভ আয়নটা বাইরে থাকবে, মানে 4K প্লাস যেটা থাকবে, কিন্তু এটা নেগেটিভ আয়ন দেবে, নেগেটিভ। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতর থাকছে নেগেটিভ আয়ন দিচ্ছে, সেটা অ্যানায়নিক লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ডে কিছু থাকে না। নিউট্রাল লিগ্যান্ডের উদাহরণ আমি যদি দিই, নিউট্রাল লিগ্যান্ড বলছি নিউট্রাল কমপ্লেক্স, PTNH3 হোল টুয়াইস Cl2, এটা একটা নিউট্রাল কমপ্লেক্স, এর বাইরে কোনো চার্জ নেই, ব্যাস। এই যে ক্যাটায়নিক অ্যানায়নিক যে কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়াটার সলিউবেল হয়। এটা কিন্তু ভীষণ জেনে রাখার বিষয়, ওয়াটার সলিউবেল হয়, এটা বলতে ভুলে গেছিলাম। আর ওয়াটার আমরা কি জানি, পোলার সলভেন্ট।
আর এই নিউট্রাল কমপ্লেক্স যেটা হয় সেটা কিন্তু ওয়াটার ইনসলিউবেল, ওয়াটার এরা মানে দ্রবীভূত হয় না, এরা দ্রবীভূত হয় কিন্তু আয়ন উৎপন্ন করে, কিন্তু এরা জলে দ্রবীভূতই মানে ওয়াটার ইনসলিউবল। এবার দেখা যাক, এবার হচ্ছে আমরা একটা কোঅর্ডিনেশন যে কম্পাউন্ড সেটাকে আমরা মানে মানে কোন পার্টকে কি বলে, কিভাবে রিপ্রেজেন্ট করায় সেই সম্বন্ধে আর কি জানবো। তো অবশ্যই এটা প্রথমত লিখি আর কি। কত নম্বর পয়েন্ট ছিল? 4 নম্বর পয়েন্ট, জটিল যৌগের রিপ্রেজেন্টেশন। জটিল যৌগের রিপ্রেজেন্টেশন, জটিল যৌগের রিপ্রেজেন্টেশন। আবার একটা এক্সাম্পল নিয়ে নিই প্রথমত, যেটা আমরা বারবার ইউজ করছি, K4AgCN6। ওকে, তো এটার একটা সাধারণ ফর্মুলা যদি বলি, এখানে একটা মেটাল থাকবে Ln, আর এটা হচ্ছে -0 Lnটা কি? এটা হচ্ছে একটা লিগ্যান্ড, এটাকে লিগ্যান্ড, এটা একটা, এটাকে বলা হয় একটা, এখানে একটা মেটাল থাকে, মেটাল মানে ধাতু যেটা বলছি, আর এই মেটালটাকে বলা হয় সেন্ট্রাল মেটাল আয়ন, CMI বলা হয়। এবার এটাকেই আমরা বিশ্লেষণ করি। 4, এই যে 8 পোর্শন যেটা আছে এটাকে বলা হয় কাউন্টার আয়ন বা আয়নিক স্ফিয়ার বলা হয়। আর এই যে 8 পোর্শন যেটা আমরা দেখছি এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটাকে বলে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই যে এটাকে বলেন যে মেটালটা থাকে বললাম, এটাকে বলা হয় CMI মানে সেন্ট্রাল মেটাল আয়ন, আর এটাকে বলা হয় হচ্ছে লিগ্যান্ড। এই যে CN6 এটাকে বলা হচ্ছে লিগ্যান্ড। এলটা হচ্ছে লিগ্যান্ড, এনটা হচ্ছে নাম্বার অফ, এটা কোঅর্ডিনেশন নাম্বার বলাই ঠিক হবে, কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, এইভাবে আর কি একটা জটিল যৌগকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যদিও 5 নম্বর পয়েন্ট আসি। তো এদের যে ডেফিনেশন সেগুলোকে এবার আমরা দেখে নেব। কোঅর্ডিনেশন স্ফিয়ার, প্রথমে এদের ডেফিনেশন, কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা হচ্ছে এটাকে যে মানে একটা ফিক্সড আয়ন বা মলিকিউলের যে আয়ন সমূহ যে লিগ্যান্ড, সেটা যখন একটা CMI বা সেন্ট্রাল মেটাল আয়নের চারিদিকে একটা ফিক্সড নাম্বারে অ্যাটাচ থাকবে, মানে বন্ডেড অবস্থায় থাকবে, এবং পুরো এই বিষয়টাকে, এই CMI লিগ্যান্ডকে একসঙ্গে থার্ড ব্র্যাকেটের ভিতর যখন লেখা হয় তাকেই আর কি কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা হয়ে থাকে। ঠিক আছে, সেকেন্ডে আসি। সেকেন্ডে বলতে গেলে CMI বলতে গেলে এটাকে বলা হয় CMI অ্যাকচুয়াল হয় লোন পেয়ার অ্যাকসেপ্টার হয়। এই লোন পেয়ারটা দিচ্ছে এই লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল আয়নকে ইলেকট্রন ডোনেট করছে। আর যখন সেন্ট্রাল মেটাল আয়ন, আর আমরা জানি যারা মানে ইলেকট্রন লোন পেয়ার মানে অ্যাকসেপ্টার হয় তাদের কি বলে, লুইস বেস। ভীষণ ইম্পর্টেন্ট, তাদের বেস বলছি না, লুইস অ্যাসিড বলে, যারা গ্রহণ করে তাদের লুইস অ্যাসিড বলা হয়ে থাকে। ইলেকট্রন অ্যাকসেপ্টার লুইস অ্যাসিড। ঠিক আছে, এবার হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স আর হেটারোলেপটিক কমপ্লেক্স।
লেপটিক কমপ্লেক্সেস। এটা কি? হোমোলেপটিক কমপ্লেক্সের একটা প্রথমত উদাহরণ দেখে নিই, যেটা আমরা বারবার ইউজ করছিলাম, এটি FeCN6। এখান থেকে দেখা যাক যে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যে Fe, তার সাথে কিন্তু এক ধরনেরই মানে 6টা CN লিগ্যান্ড কিন্তু যুক্ত আছে। তার এর সঙ্গে কিন্তু অন্য ধরনের কোনো লিগ্যান্ড কিন্তু যুক্ত নাই, মানে একই প্রকারের লিগ্যান্ডই যুক্ত আছে, তাই এটাকে হোমোলেপটিক কমপ্লেক্স বলে। আর হেটেরোলেপটিক কমপ্লেক্সের উদাহরণে যদি আসি, তো এর একটা উদাহরণ আমরা আগে করেছি, PTNH3 2Cl2। তো এখানে যদি দেখা যায়, এখানে যে সেন্ট্রাল মেটাল আয়ন, সেটা সেন্ট্রাল মেটাল আয়ন হচ্ছে পিটি। এটার সাথে কিন্তু যেমন NH3ও যুক্ত আছে, ক্লোরিন অ্যাটমও যুক্ত আছে, তাহলে সেটা কিন্তু হেটেরোলেপটিক কমপ্লেক্স, মানে দুই বা তার চেয়ে বেশি যদি আয়ন, মানে আলাদা আয়ন যদি সেন্ট্রাল মেটাল আয়নের সাথে যুক্ত থাকে, মানে লিগ্যান্ড হিসেবে যুক্ত থাকে, তাহলে তাদের কিন্তু হেটেরোলেপটিক কমপ্লেক্স বলা হয়ে থাকে। এবার আমরা জানবো কোঅর্ডিনেশন পলিহেড্রন। দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। কোঅর্ডিনেশন পলিহেড্রন এবার হচ্ছে এই যে লিগ্যান্ড, এই লিগ্যান্ডগুলো সেন্ট্রাল মেটাল আয়নের সাথে কীভাবে যুক্ত থাকে, তার কিছু কীভাবে যুক্ত থাকে সেগুলোই আমরা জানবো। লিনিয়ারভাবে যুক্ত থাকে, ট্রাইগোনাল প্লিনারভাবে যুক্ত থাকে, যেটা হচ্ছে এইভাবে যেটা আমরা রিপ্রেজেন্ট করে থাকি। টেট্রাহেড্রাল মানে এইটা যেটা আমরা করে থাকি। CH4 মানে মলিকুলের যেরকম স্ট্রাকচার হয় সেরকম টেট্রাহেড্রাল স্ট্রাকচার। স্কোয়ার প্লেনার, যেটা আমরা এই স্কোয়ার প্লেনার এইভাবে হয়, এখানটা করে আয়ন থাকে, ব্যাস এটাকে আমরা স্কোয়ার প্লেনার। তারপর হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, একটা ট্রাইগোনাল উপরে পিরামিডের জন্য এরকম থাকবে, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। আরেকটা হচ্ছে অক্টাহেড্রাল বা এটাকে স্কোয়ার বাইপিরামিডালও বলে, বা স্কোয়ার বাইপিরামিডাল, যেটা হচ্ছে স্কোয়ারের মতো থাকে, এই 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 আর উপরে এইটা নিচটা একটা থাকে, এটা হচ্ছে স্কোয়ার বাইপিরামিডালের স্ট্রাকচার। এইভাবে আর কি লিগ্যান্ডগুলো সিএমআই সাথে যুক্ত থাকে। এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এবার আমরা অন্য পেজে চলে আসি। তো এবার জানা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বিষয়টা কি। এতক্ষণ কোঅর্ডিনেশন নাম্বার বললাম, কোঅর্ডিনেশন নাম্বার সম্পর্কে জেনে নেব। কোঅর্ডিনেশন নাম্বার বলতে গেলে যতগুলো আর কি লিগ্যান্ড হচ্ছে, যতগুলি লিগ্যান্ড লিগ্যান্ডের কি বলবো, ডোনার যে অ্যাটম সেন্ট্রাল মেটাল আয়নের সাথে সিএমের সাথে ডাইরেক্টলি বন্ড করে থাকবে, তাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। যেমন বলতে গেলে EN, এটাকে বলা হয় 1,2 ইথিলিন ডাই অ্যামিন, এটা পুরো নাম EN। এটা একটা লিগ্যান্ড, এটাকে আমি রিপ্রেজেন্ট লিখছি CH2 NH2 লোন পেয়ার। এটা একটা মেটাল। এবার একে ডোনেট করছে, একে ডোনেট করছে, ইলেকট্রন পেয়ার ডোনেট করছে EN। এটা কিন্তু একটা লিগ্যান্ড, এটা মেটালটা বলতে সেন্ট্রাল মেটাল আয়নকে বোঝানো হয়ে থাকে। আর আরেকটা আমি উদাহরণ দিতে পারি NC সায়ানাইড আয়ন,
এটা তার লোন পেয়ার, এটা মেটাল আয়নকে সেন্ট্রাল মেটাল আয়নকে ডোনেট করছে, তবে এদিক থেকে একটা করছে, এটা চার্জ নেগেটিভ হয়, ডোনেট করছে। তো এখানটা করে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এবার এটা আমি লিখছি, এটা একটা মেটাল, এটা ইএন মানে 1 2 3 ডায়মন্ড, এটা একটা লিগ্যান্ড, এটা ডুই। এবার এটার একটা মজার বিষয় হলো, আমি এখানে বলেছিলাম যে এই যে এন, এখানটা করে এন লিখেছিলাম, যেটা হচ্ছে এম এম এল এন, জিরো নেগেটিভ পজিটিভ, এটাকে বলেছিলাম কোঅর্ডিনেশন নাম্বার। অ্যাকচুয়ালি বিষয়টা একটু ডেপথে গিয়ে দেখলে এই যে ইএন, এটা কিন্তু দুটো, মানে এখানে দুটো অ্যামিন যারা দুই দিক থেকে মানে ইলেকট্রন ডোনেট করছে। এটা আমরা ডেন্টিসিটিতে পড়বো যে মানে মনোডেন্টেড বাইডেন্টেড, এটা অ্যাকচুয়ালি বাইডেন্টেড মানে দুই দিক, মানে দুটো আর কি দুই দিক থেকে আর কি ইলেকট্রন ডোনেট হচ্ছে, সেই জন্য এটা বাইডেন্টেড হওয়ায় এটা মানে 1 2 2 মানে 2 2 দুগুণে 4, এখানে দুটো আছে মানে ইলেকট্রন ডোনার পেয়ার দুটো, আর এই 2 দুগুণে 4টে আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4। ওকে, এবার যদি এটাতে ইএন গেল, এবার সিএন এর ক্ষেত্রে যদি দেখি এম সিএন হোল টয়েস, এটা আমরা একটা চার্জ আপাতত কোনো একটা ধরে নিলাম, পজিটিভ নেগেটিভ ধরলাম না, একটা জাস্ট ধরে রাখলাম সিএন। এখানে কিন্তু এখানে একটা 1 2, ঠিক আছে, কিন্তু এটা একই সঙ্গে একটাই করছে, এটা একটা করে, এটা একটা যেমন দুটো দিচ্ছে একসঙ্গে, এটা একটা একটা দিচ্ছে, একটা দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা যেমন দুটো ছিল কোঅর্ডিনেশন নাম্বার সেটা 2ই থাকবে, যেহেতু দুটো সিএন যুক্ত আছে সেজন্য দুটোই দিচ্ছে। আর এখানে ইএন মানে দুটো ছিল কিন্তু একটা ইএন দুটো করে দেয়, সেই জন্য 2 গুণে 4, এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার গেল। এবার আমরা আসবো অক্সিডেশন নাম্বারে। অক্সিডেশন নাম্বার অফ সিএমআই। এই যে এবার হচ্ছে এই যে লিগ্যান্ডগুলো যুক্ত আছে, এদেরও নিজস্ব একটা করে চার্জ থাকে। এই চার্জগুলো আর কি কি বলবো, চার্জ এই মেটালের আয়নের একটা চার্জ হয়, যেটাকে আমরা কোনো মানে এটাকে আমরা রোমান হরফে আমরা লিখে থাকি অক্সিডেশন নাম্বার, এটাকে পয়েন্টে লিখে দিই যে অক্সিডেশন নাম্বার অফ সিএমআই, যেটা আমরা রোমান হরফে এখানে রিপ্রেজেন্ট করে থাকি, যেমন হচ্ছে 1কে এইভাবে লেখে, 2কে এইভাবে লেখে, 3কে 1 2 3 ভাবে লিখে, এইভাবে বিষয়টাকে বোঝানো হয়েছে। এবার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করবো কি করে, যদি এই মানে কোঅর্ডিনেশন স্পেয়ার থেকে যদি লিগ্যান্ড সহ এই চার্জকে মানে রিমুভ করে দেয়, মানে কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে লিগ্যান্ডকে যার ইলেকট্রন পেয়ার সহ যদি রিমুভ করে দেয়, তবে সেন্ট্রাল আয়নের যে চার্জটা সৃষ্টি হয় সেটাকে কিন্তু অক্সিডেশন নাম্বার বলা হয়ে থাকে। এবার কিছু আমরা মানে এক্সাম্পলের মাধ্যমে করবো। প্রথমত মানে আমরা প্রথম থেকে যে এক্সাম্পলটা করে এসেছি, যেটা 5 নাম্বার দিয়ে, যে কোঅর্ডিনেশন নাম্বার আর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন।
কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা জেনে নেব। তো ফার্স্টে আমি একটা যেটা আমরা পড়ে আসছি K4 FeCN হোল 6। ওকে, এটা কি বলা হয়? এটাকে বলা হয় থাকে হচ্ছে এটা পার্টটার নাম কি? কাউন্টার আয়ন। এটা হচ্ছে CMI, এটা হচ্ছে লিগ্যান্ড। ওকে, তো আমাদেরকে কোঅর্ডিনেশন নাম্বার বা অক্সিডেশন নাম্বার কোনটা জিজ্ঞেস করে? এই সেন্ট্রাল মেটাল আয়নে কতটা আর কি এই সেন্ট্রাল মেটাল আয়নে কোঅর্ডিনেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো এবার আমরা এটা ক্যালকুলেশন করব কি করে হয়। K4 এটার মানে কি? মানে চারটে, এটাকে আমরা এইভাবে লিখলাম, চারটে পজিটিভ আয়ন চলে গেল। তার মানে এখানে কি -4i, মানে চারটে নেগেটিভ আয়ন চলে আসবে। আমরা ছোটবেলা থেকে যেমন লিখেছি, এমন একটা উদাহরণ দিই, Al2SO4 এর হোল থ্রাইস, মানে হচ্ছে A2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, মানে এটার এর যোজ্যতা এটার ওর যোজ্যতা হয়ে যখন চলে আসে তখন সেভাবে রিপ্রেজেন্টটা করা হয়। হ্যাঁ, +4 আয়ন চলে গেল, 4k প্লাসের +4 এখান দিয়ে চলে গেলে এখানে 4 মাইনাস, কারণ আমাদের এই ব্র্যাকেটের ভিতরটা হিসাব করতে হবে। কারণ এইটা একটা, যদি আমরা বলতে পারি এটা কি একটা অ্যানায়নিক কমপ্লেক্স বলা যেতে পারে, অ্যানায়নিক কমপ্লেক্স। ওকে, এই অ্যানায়নিক কমপ্লেক্সে এবার আমরা অক্সিডেশন নাম্বার আর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার হিসাব করি। তো CN এবার আমরা আগেও দেখলাম উপরে যে সেন্ট্রাল CN একটা করে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, সেই জন্য এখান থেকে যখন বেরাবে, যদি আমরা এটাকে রিমুভ করি, এটা মনে মনে কল্পনা করতে হবে। এটা ধরে নিলাম বাদ, CNটা ধরে নিলাম বেরিয়ে গেল এখান থেকে বাইরে, তাহলে কটা বেরালো? 6টা ইলেকট্রন পেয়ার বেরিয়ে গেল। তাহলে এটা যখন 6টা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এটা নেগেটিভ, তখন এখানে কিন্তু +6 লিখবো। ঠিক আছে, 6টা বেরিয়ে গেল মাইনাস, সেই জন্য এখানে +6 হয়ে যাবে। এবার টোটাল হিসাব যখন হবে তখন বাইরে আর ভিতরে এটাকে দুটোটা মিলে হিসাব করতে হবে। এটা হিসাব করলে কিন্তু চলবে না, তখন কিন্তু ব্র্যাকেটের ভিতর যেটা আছে, ব্র্যাকেটের সঙ্গে যে চার্জটা থাকবে, সেই চার্জটাকে হিসাব করতে হবে। +6 -4 কত হলো? +2। এটাই হলো অক্সিডেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কি? সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যতগুলো লিগ্যান্ড যুক্ত আছে সেটাই তার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হলো 6। ঠিক আছে, এবার অন্য একটা এক্সাম্পল দিই, যেগুলো এতক্ষণ আমরা ব্যবহার করে এসেছি। এটার আমি লিস্ট দিয়ে দেবো কোনটার আয়ন, এটার আমি লিস্ট পরে দেবো কোনটার কি চার্জ আয়নের। এইটা যেমন 1 হয়ে বেরিয়ে যাচ্ছে, যদি EN থাকতো তাহলে 2, মানে EN, তো এবার EN হচ্ছে কিন্তু একটা নিউট্রাল লিগ্যান্ড, এটা মনে রাখবে স্যার। EN হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। এবার কোনটা নিউট্রাল লিগ্যান্ড, কোনটা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড, কোনটা অ্যানায়নিক লিগ্যান্ড, সেটা আমাদেরকে জানতে হবে। এবার EN এটা হচ্ছে লিগ্যান্ডের চার্জের কথা বললাম, লিগ্যান্ড মানে কত আয়ন ওরা বের হয়ে গেলে সেন্ট্রাল মেটাল কতটা আয়ন ডোনেট করছে সেই বিষয়। এখানে কিন্তু মানে যখন EN যদি থাকতো এখানে, তাহলে সেখানে কিন্তু মানে এর যে ডেন্সিটি 2 বলেছিলাম, মানে ডেন্সিটির আলোচনাটা এবার এখনই করবো এটা করার পর। তো ডেন্সিটি এর 2 বলে এর কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু এখানে ধরেই নিলাম, এখানটা যদি EN থাকতো তাহলে কিন্তু এখানে একটা EN যদি দুটো মানে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, তাহলে 6টা করবে কটা? একটা, তাহলে 6টা করবে 12টা, তখন কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 12 হয়ে যেত। কিন্তু 12 এটা হয় না, পসিবল না, এটা 6-8-এর ভিতরেই থাকে এইসব। তো এটা কিন্তু চার্জ আর মানে এই যে লিগ্যান্ডের চার্জ আর লিগ্যান্ডের যে আয়ন যেটা রিমুভ হচ্ছে, সেটা কিন্তু দুটো আলাদা বিষয়। এবার আমি অন্য একটা এক্সাম্পল, যেটা আমরা প্রথমে লিখেছিলাম, একটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স, এটা CuNH3 4 SO4 2 SO4 এক্ষেত্রে দেখতে গেলে
এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, যেটাই থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে সেটাকে আমরা আগে বের করে নেবো। এসও ফোরের চার্জ কী হয় আমরা জানি, H2SO4 দেখেছি, Na2SO4 দেখেছি। অ্যাকচুয়ালি এটা কী হয়, 2Na প্লাস প্লাস হচ্ছে SO4 2 মাইনাস, তাই তো? এটাই তো চার্জ হয়, SO2 মাইনাস, মানে এখান থেকে যদি মাইনাস 2 বেরিয়ে যায় এটা আসবে কিন্তু +2, অর্থাৎ এটা কিন্তু ক্যাটায়নিক লিগ্যান্ড। এটা আমি আগেও বলেছিলাম, এটা একটা ক্যাটায়নিক লিগ্যান্ড যখন এটা বেরিয়ে যাবে। তো এটার আমরা আর কি কোঅর্ডিনেশন নাম্বার আর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব। তো দেখা যাক, NH3 এটা কিন্তু কোনো মানে ক্যাটায়নিক লিগ্যান্ডও নয়, অ্যানায়নিক লিগ্যান্ডও নয়, বা এটা এই মানে ক্যাটায়নিক অ্যানায়নিক দুটো নেই, এটা কিন্তু একটা নিউট্রাল লিগ্যান্ড। অর্থাৎ এটা যদি মনে মনে রিমুভও করি, এই যেখানে যদি 4টে অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়া চলে গেল, তাহলে কিন্তু এখানে কোনো চার্জ আসবে না। কেন? কারণ এটা একটা নিউট্রাল লিগ্যান্ড। যদি চার্জ থাকতো ইএনের মতো, NH3 এগুলো কিন্তু নিউট্রাল লিগ্যান্ড হয়ে থাকে, এখানে কিন্তু কোনো চার্জ আসবে না, চার্জ কাউন্ট হবে না, অর্থাৎ এখানে 0। এবার টোটাল অক্সিডেশন নাম্বার কত, মানে সেন্ট্রাল, এটা EINS, এটা হচ্ছে সিইউটা হচ্ছে সেন্ট্রাল মেটালটা 2 আর 0 প্লাস দিয়ে অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে +2, আর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে 4। ওকে, এবার আমরা আরেকটা এক্সাম্পল নিয়েছিলাম, PTNH3 Cl2, এটা একটা নিউট্রাল কমপ্লেক্স, ঠিক আছে? এটা সেন্ট্রাল মেটাল আয়ন, এটারও আমরা অক্সিডেশন নাম্বার হিসাব করব, কোঅর্ডিনেশন নাম্বারও হিসাব করব। তো এটা আমরা হিসাব করবো কি, কারণ এটা ডান মানে বাম দিকে যদি কোনো আয়ন থাকতো তাহলে যেটা অ্যানায়নিক হতো, এটা পরে থাকলে এটা মানে ক্যাটায়নিক হতো। এটা কিছু না, এটা নর্মাল নিউট্রাল লিগ্যান্ড, যাই হোক। তো এটার হিসাব করি কী করে, NH3 মনে মনে ধরে নিলাম বেড়ে গেল। এটা আগেও আমি বলেছি, এটা একটা হেটারোলেপ্টিক কমপ্লেক্স, মানে এখান থেকে কিন্তু এখানে দু প্রকার লিগ্যান্ড আছে, দু প্রকার লিগ্যান্ডের মানে চার্জ কিন্তু রিমুভড হবে যখন অক্সিডেশন নাম্বার হিসাব করা হবে সেন্ট্রাল মেটাল আয়নের। তো NH3 এর মানে এটা তো নিউট্রাল লিগ্যান্ড, যাই হোক নিউট্রাল লিগ্যান্ড, এটার কোনো চার্জ নেই, 0, এখানে 0 যোগ হলো। ক্লোরিন কটা আছে, দুটো। ক্লোরিন কিন্তু একটা নেগেটিভ লিগ্যান্ড, এটা মনে রাখতে হবে। ক্লোরিন একটা নেগেটিভ লিগ্যান্ড, এর চার্জ হচ্ছে -1। এবার এটা একবারে একটাই ডোনেট করতে পারে, সেই জন্য যখন আসবে সেটা -2 হয়ে যাবে +2, মানে 0 + +2 মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, আর কোঅর্ডিনেশন নাম্বার কতগুলো লিগ্যান্ড যুক্ত আছে সেটাই এবার কোঅর্ডিনেশন নাম্বার। NH3 মানে হচ্ছে এর একটাই ডোনার অ্যাটম, এর একবার একটাই ডোনেট করতে পারে, সেই জন্য দুটো আছে 2, আর ক্লোরিনও দুটো আছে যেটা একবারে একটাই করতে পারে 2, এটাও দুটো, তাহলে 2 2 4, 4টা কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে? এবার আরও কিছু এক্সাম্পল আমরা দেখব। এবার CuH2O হোল সাইজ NH3 ধরে নিই হোল 4, এটা পুরোটার এসব। এটা পজ করে নিজেকে করার চেষ্টা করতে হবে। এটা আমি বলে দিচ্ছি, H2O একটা নিউট্রাল লিগ্যান্ড, এটা NH3 নিউট্রাল লিগ্যান্ড, ঠিক আছে? এবার আমি বলে দিই অক্সিডেশন নাম্বার আর কোঅর্ডিনেশন নাম্বার কী হবে। তো প্রথমত এটা আগে দেখতে হবে যে এই যে কমপ্লেক্সটা, এটা কী কমপ্লেক্স, ক্যাটায়নিক, অ্যানায়নিক না নিউট্রাল। তো নিউট্রাল তো কোনো মতেই মনে হবে না, কারণ এর বাইরে থার্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে একটা মানে অনুসমূহ রয়েছে, যেটা আয়নস রয়েছে। তো SO4 2- এটা বেরিয়ে গেলে এটা -2, তো এটা +2 দিয়ে যাবে। যখনই +2 হবে তো এই পুরো পোর্শনটা কিন্তু ক্যাটায়নিক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? +2 H2O, এটা নিউট্রাল লিগ্যান্ড, তো এটাও কোনো কিছু ইলেকট্রন ডোনেট করবে না, এটাও 0, এটাও যাচ্ছে না, এটাও 0, তো এখানে 0, তো 0 + 2
অক্সিডেশন নাম্বার 2, আর কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু এখানে 2টো, আর এটা হচ্ছে 4টে, 6টা। এবার আরও কিছু, হ্যাঁ এবার ইএন দিয়ে যেটা বলছিলাম, ইএন দিয়ে কিন্তু একটা এক্সাম্পল আমরা দেখে নেব। ইএন দিয়ে একটা কোবাল্ট, ইএন এর হোল Cl3। তো এটা প্রথমে এবার মনে মনে ভাবতে হবে। তো এটা কোঅর্ডিনেশন নাম্বার, ওকে। তো Cl3 এটা বের করে দিলাম। Cl3 যেটা একটা করে বেরিয়ে যায়, তো এখানে -3, এখানে +3। তো এখানে কত হলো? এটা কিন্তু ক্যাটায়নিক কমপ্লেক্স। এবার ইএন যেহেতু নিউট্রাল লিগ্যান্ড, সেই জন্য চার্জ 0, এটা মেনে নিতে হবে। সেখানে 0 + 3 হলো। কোঅর্ডিনেশন নাম্বার কত? মানে এই থার্ড প্যাকেটের ভিতরে আছে। এবার এই যে ইএন, আমি আগে বলেছি একটা ইএন একবারে দুটো করতে হবে, মানে এর বাইডেন্টেড, সেই জন্য এখানে 2, 3 দুগুণে 6, 6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার হবে, হলো। এবার আরেকটা এক্সাম্পল দিই ইএন এরই। তো সিও ইএন এর হোল টুয়াইস Cl2, এটা পুরো একটা নিউট্রাল কমপ্লেক্স। তো এর অক্সিডেশন নাম্বার কী হবে, কোঅর্ডিনেশন নাম্বার কী হবে? তো এখানে বাইরে কোনো আয়ন নাই, চার্জ নাই, ঠিক আছে। এবার ধরে ক্লোরিন একবারে একটাই করে, দুটো আছে, -2 বেরিয়ে যাবে, +2 একে দিয়ে যাবে, মনে মনে ধরতে হবে। ইএন নিউট্রাল লিগ্যান্ড, কোনো চার্জ দিতে পারবে না, +0। তাহলে এর অক্সিডেশন, সেন্ট্রাল মেটাল আয়ন অক্সিডেশন কত? 2। কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার বলতে গেলে এ মনোডেন্টেড, একবারে একটাই ইলেকট্রন ডোনেট করতে পারে। দুটো আছে, তাহলে দুটো, মানে দুটো আলাদা আলাদাভাবে দিবে। তাহলে 2 প্লাস ইএন একবারে দুটো দিতে পারে। তাহলে দুটো ইএন কটা মানে ইলেকট্রন পেয়ে ডোনেট করবে? 2 দুগুণে 4টে, 4, 4 দিয়ে 6, 6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। আমি বলেছিলাম 6 আর 8-এর মধ্যে থাকবে, এই ইএন এর ক্ষেত্রে 12 যায় না। যাই হোক, তো লিগ্যান্ড কি হলো? তাহলে লিগ্যান্ড সম্পর্কে কিছুটা আবার মানে ডেফিনেশন দেখে নিই। লিগ্যান্ড কি হলো? লিগ্যান্ড বলতে হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়নকে, লিখেই দিই, সেন্ট্রাল মেটাল আয়নকে মানে যতগুলি আয়ন সমূহ বা অণুগুলি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে। এগুলো বইতে ভালো করে ডেফিনেশন করে রাখা আছে, লেখা আছে, ওগুলো ওখান থেকে পড়ে নেওয়াটাই ভালো হবে। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এইগুলো হচ্ছে লিগ্যান্ড। এবার আছে ডেন্টিসিটি। তখন ডেন্টিসিটি বললাম, তো ডেন্টিসিটি সম্পর্কে জেনে নিব। তো একটা লিগ্যান্ড মানে একসঙ্গে কতগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারছে সেন্ট্রাল মেটাল আয়নকে, সেটাকেই তার ডেন্টিসিটি বলা হয়। আমি লিখে দিই, মানে কোনো লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল আয়নকে একবারে যতগুলি ইলেকট্রন পেয়ার মানে কোনো লিগ্যান্ড সেন্ট্রাল যতগুলি ইলেকট্রন পেয়ার একবার যতগুলি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে সেটাই তার ডেন্টিসিটি। অর্থাৎ মানে লিগ্যান্ড একবারে, এটা শর্টে মনে রাখার বিষয়, মানে লিগ্যান্ড একবারে যতগুলো সিগমা কোঅর্ডিনেট
কোঅর্ডিনেট বন্ড বানাতে পারবে, সেটাই ডেন্টিসিটি। ওকে, তো দেখে নেব ডেন্টিসিটিকে স্মল ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। D1 এটাকে বলা হয় মোনোডেন্টেড। D2 বাইডেন্টেড। D3 এটা মানে D3 না, ডি মোর দ্যান 2 যেটা থাকে সেটাকে পলিডেন্টেড বলে। ঠিক আছে, আরও এক্সাম্পল আছে। একটা হচ্ছে আরও দুটো ডেন্টিসিটি, তো হ্যাঁ এখানেই বলে দেওয়া যেতে পারে। অ্যাম্বিডেন্টেড, আর একটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড, আর একটা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড। ঠিক আছে, তো এবার এটার কিছু নিয়ম আছে, কেমিস্ট্রি মানে নিয়ম। তো এবার দেখা যায়, ধরে নিলাম এটা কোনো একটা লিগ্যান্ড AB, এটার দুটো ইলেকট্রন পেয়ার ডোনেট আছে, এটা একটা সেন্ট্রাল মেটাল আয়ন এও ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। তাহলে কি হলো, মানে একটা মানে লিগ্যান্ডই একবারে দুটো মানে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেবো এটা বাইডেন্টেড, বাট অ্যাকচুয়ালি নট, এটা হলো মোনোডেন্টেড। কেন, এটা কত মেম্বার রিং সেটা আগে দেখতে হবে। 1 2 3, এটা একটা 3 মেম্বার রিং, আর 3 মেম্বার রিং কখনোই স্টেবল হয় না, একটা আনস্টেবল। সেই জন্য বলছে যে total atoms in ligand is 2 or 3, then it will be monodentate always. ওকে, যদি হ্যাঁ এবার বুঝতে পেরেছি, লিগ্যান্ডে যদি লিগ্যান্ডে দুটো থেকে তিনটে অ্যাটম যদি উপস্থিত থাকে, তাহলে সেটা কিন্তু সবসময় মোনোডেন্টেড হবে। আমরা যখন এর ফর্মুলা লিখেছিলাম, CH2 NH2 যে মেটাল আয়ন, হ্যাঁ এখানে কিন্তু দেখা যাচ্ছে দুটো থেকে তিনটে কিন্তু মানে অ্যাটমস ছিল না, কিন্তু একটা দুটো তিনটে চারটে ছিল, যেহেতু তিনের বেশি ছিল। আর এরা কত মেম্বার রিং তৈরি করছে দেখা যাক, 1 2 3 4 5 মেম্বার রিং তৈরি করছে সঙ্গে, সেই জন্য। এবং 5 মেম্বার রিং যেহেতু তৈরি করছে এবং 5 মেম্বার রিং স্টেবল হয়, সেই জন্য এটা আর কি দুই দিক থেকে করছে, প্লাস 5 মেম্বার রিং, এটা স্টেবল হওয়ার কারণে এটা কিন্তু বাইডেন্টেড, মোনোডেন্টেড হবে না। ঠিক আছে, এটা একটা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মানে যদি লিগ্যান্ডে দুটো অ্যাটম থাকে, তাহলে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে মিলে কত মেম্বার রিং তৈরি করছে, 3 মেম্বার, যেটা হবে হচ্ছে আনস্টেবল। যদি লিগ্যান্ডে তিনটে অ্যাটম থাকে, এবার তাহলে এটা 4 মানে কত মেম্বার রিং, 3 মেম্বার, এটা একটা 4 মেম্বার রিং তৈরি করবে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে মিলে, এটা কিন্তু আনস্টেবল হবে। এটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমি, ABC ধরে নিলাম, এটাও ডোনেট করতে পারে ইলেকট্রন, এটাও ইলেকট্রন ডোনেট করতে পারে। এটা হলো 1 2 3, এটা হচ্ছে মানে লিগ্যান্ড, আর সেন্ট্রাল মেটাল আয়নকে ইলেকট্রন ডোনেট করছে, তো এটা কিন্তু হলো 4 মেম্বার। তো এটা কিন্তু আনস্টেবল হয়, মানে 4 মেম্বার পর্যন্ত কিন্তু যে রিং সেটা কিন্তু আনস্টেবল হয়ে থাকে।
মানে ফিফথ মেম্বার রিং, সেগুলো ফিফথ আর সিক্সথ মেম্বার রিং কিন্তু স্টেবল হয়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ফিফথ আর সিক্সথ মেম্বার রিং অলওয়েজ স্টেবল হয়। তো যদি মানে আর আর যদি 4 মেম্বার পর্যন্ত থাকে, এটাও কিন্তু বাইডেন্টেড হবে না। দেখাই যাচ্ছে না, যা এটা কিন্তু বাইডেন্টেড হবে না। বিষয়টা কেটে গেছিলো, আমি আরেকবার বলে দিচ্ছি। যদি লিগ্যান্ডের দুটো অ্যাটম থাকে, এ বি এরকম ধরে নিলাম, আর সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে মিলে 3 মেম্বার রিং তৈরি করছে, 1 2 3, তাহলে সেটা এবং দুই দিক থেকে যদি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, সেটা বাইডেন্টেড না হয় মনোডেন্টেড হয়ে যাবে। এটা কিন্তু একটা নিয়ম, যেহেতু 3 মেম্বার রিং স্টেবল হয় না। দুটো লিগ্যান্ডের দুটো অ্যাটম সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে মিলে 3 মেম্বার রিং তৈরি করছে, আনস্টেবল হচ্ছে, মনোডেন্টেড মানে বাইডেন্টেড হবে না, মনোডেন্টেড হয়ে যাবে। সেরকমই মানে 3টে অ্যাটম যদি থাকে লিগ্যান্ডে, 1 2 3টে, এবং তারপরে হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে মিলে 4th মেম্বার, মানে হচ্ছে 1 2 3 4 4টে মানে উনি আর কি মানে মেম্বার 4th মেম্বার রিং তৈরি করছে, সেটাও কিন্তু আনস্টেবল, কারণ 5th মেম্বার রিং থেকে কিন্তু মানে কম্পাউন্ড স্টেবল হতে শুরু করে, কম্পাউন্ড স্টেবল হয়। আর এই ক্ষেত্রেও মানে দুই দিক থেকে যদি ইলেকট্রন পেয়ার ডোনেট করে, সেই ক্ষেত্রে কিন্তু বাইডেন্টেড হবে না, মনোডেন্টেড হবে। ঠিক আছে, তো আরেকটা থাক, ওটা পরে আলোচনা করলে করাটাই ভালো হবে। মনোডেন্টেড, বাইডেন্টেড গেল, পলিডেন্টেড উদাহরণ যদি আমি দিতে চাই, তো এর একটা উদাহরণ কি দেওয়া যেতে পারে পলিডেন্টেড উদাহরণ, একটু খুঁজতে হবে। পলিডেন্টেড একসাথে অনেকগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে, এটা একটা উদাহরণ আছে যদিও। না থাক, এটা আপাতত এই দুটোই আছে আর কি আমাদের সিলেবাসে, অত গভীরে যাওয়ার দরকার নেই, এটা নাই আমাদের। বলতে গেলে এটা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষাতে আসে না, বইতে থাকলে থাকতে পারে, আমার মনে নাই। তো এগুলো ক্লাস 12-এ এনসিইআরটিতে পেলে পাওয়া যেতে পারে, তো এটা আমাদের আলোচ্য বিষয় নয় যদিও। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের কথায় আসি। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ যদি বলা যায়, আমি লিখি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। প্রথম হচ্ছে যে লিগ্যান্ডের মানে দুটো আর কি ইলেকট্রন পেয়ার ডোনেট করার ক্ষমতা রয়েছে, কিন্তু যখন সে সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু একটাই কার্যকরী হবে, দুটো কার্যকরী একসঙ্গে হবে না, তাহলে সেটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরি সিএন, এরও লোন পেয়ার আছে, এরও লোন পেয়ার আছে, কিন্তু এরা সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে হয় কার্বনের সাথে যুক্ত হবে, না হলে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, MCN হবে, আরেকটা হচ্ছে MNC হবে, খুব বেশি হলে। কিন্তু মানে কার্বন ওই দিক থেকে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে বা নাইট্রোজেন ইলেকট্রন পেয়ার একসাথে ডোনেট করছে, সেটা কিন্তু হয় না, এটা পসিবল নয়। এটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। মানে বলা যায় হচ্ছে যে সমস্ত লিগ্যান্ডে একের বেশি আর কি ডোনার অ্যাটমস থাকে, কিন্তু মানে একটাই ডোনার অ্যাটম কার্যকরী হয়, সেটা হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এটারও আমি লিস্ট বলে দিচ্ছি। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ আছে, যেমন হচ্ছে CNNC বললাম, SCN, তারপরে আর NCS হয়, তারপরে NO2ONO, এগুলো আরও অনেক এক্সাম্পল আছে, এটা আমি লিস্ট, এটা আমি ভিডিওর পরে আমি দিয়ে দেবো। তো এটা গেল লিগ্যান্ডের বিষয়। আর আমাদের আলোচ্য বিষয় আরেকটা ছিল লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। লিগ্যান্ড, এটাই আজকে শেষ টপিক, আরও আছে, ওগুলো ধীরে ধীরে আলোচনা করবো। ভিডিও বড় হয়ে যাচ্ছে, 1 ঘন্টার মতো করলো তাই। তো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করতে গেলে
এটাকে 3টে বেসিসে ভাগ করা যায়। হচ্ছে চার্জের বেসিসে, আর ভাগ করা যায় ডেন্সিটি বিভাগে, আরেকটা থাকে হচ্ছে ইলেকট্রন ডোনেশন বা অ্যাকসেপ্টেন্সের বেসিসে। ঠিক আছে, তো এটার ভাগগুলো কী হবে, যেমন হচ্ছে একটা হচ্ছে অ্যানায়নিক, একটা হচ্ছে তারপর হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে ক্যাটায়নিক। ডেন্টিসিটি মোনোডেন্টেড, তারপর হচ্ছে বাইডেন্টেড, তারপর হচ্ছে পলিডেন্টেড, তারপর হচ্ছে অ্যাম্বিডেন্টেড, আর একটা হচ্ছে ফ্লেক্সিডেন্ট। তো ফ্লেক্সিডেন্টের কথাটা বলতে ভুলে গেছি। তো ফ্লেক্সিডেন্টের বিষয়টা হলো হচ্ছে মানে যখন কোনো ডোনার অ্যাটম বা কোনো লিগ্যান্ড এক বা একাধিক আর কি ডেন্টিসিটি প্রদর্শন করতে পারে, ডেন্টিসিটি 1ও দেখাতে পারে, 2ও দেখাতে পারে, এবং তারপরে হচ্ছে অনেকে তারপরে বিভিন্ন এক বা একের বেশি একের বেশি আর কি ডেন্টিসিটি প্রদর্শন করতে পারে, তাদেরকে কিন্তু ফ্লেক্সিডেন্ট বলা হয়ে থাকে। একের বেশি ডেন্টিসিটি প্রদর্শন করে, ডেন্টিসিটি যারা প্রদর্শন করে। ফ্লেক্সিডেন্টের উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি, যেমন SO4 ডেন্টিসিটি, এটার 1 আর 2, এটা এই 1 বা 2 এরকম ডেন্টিসিটি দেখায়, কিন্তু একটাই সব জায়গায় বেশি প্রায়োরিটি পায়। তারপর হচ্ছে তারপরে CO3 এটা 1, এটা 2, এখানে এটা দেখা যায়, কিন্তু একটাই ডেন্টিসিটি দেখায়। তারপরে হচ্ছে আরেকটা ইডিটিএ নামটা হয়তো শোনা রাখতে পারে। এটার এটা 6টা ডেন্টিসিটি, একসঙ্গে 6টা ডোনেট করতে হবে ইলেকট্রন পেয়ার, ভাবার বিষয়। 6টা, এটা মেনলি 6টাই করতে পারে। ব্যবহারটা আমাদের বই আছে, চারের ব্যবহারটা নাই বললেই চলে। তো ডেন্টিসিটি এটা 6। তো ইডিটিএর কাজ কি? ইডিটিএর কাজ হচ্ছে এটা আমরা জলে তোমার হচ্ছে যে খর জলের যে মৃদুকরণের খর জলের মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ইডিটিএ ব্যবহার করা হয়। যাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড ওয়াটার পিউরিফায়ার আছে, যারা আর কি আমি নিজে দেখেছি যে ওয়াটার পিউরিফায়ার যারা পরিষ্কার করতে আছে, তার আগে জলে ইডিটিএটা মেপে দেখে নেয় একটা ওদের কাছে মেশিন থেকে, জলের যে খর জলের যে মৃদুকরণটা ঠিক কতটা ঠিক আছে কিনা, পানীয় জল যোগ্য কিনা, সেটা কিন্তু ইডিটিএতে হিসাব করা হয়ে থাকে। এই হলো আজকের বিষয়। আর এখানে লিগ্যান্ডের ভাগটা চলছে ইলেকট্রন ডোনেশন বা অ্যাকসেপ্টেন্স। এটা আছে, এটা ক্লাসিক্যাল আছে, একটা ক্লাসিক্যাল, এগুলো টপিকে নেই যেহেতু, কিন্তু এগুলো জেনে রাখা ভালো। ক্লাসিক্যাল লিগ্যান্ডস, আর এটা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ডস। ক্লাসিক্যাল লিগ্যান্ডসের ক্ষেত্রে কি হয়, এখানে পাশে দেখেছি লিগ্যান্ড মেটালকে ইলেকট্রন করছে, এটা সিগমা বন্ড। কিন্তু যে পাই অ্যাসিড, যেটা আর কি এটা আমাদের মডার্ন, এটা ভীষণ মডার্ন। তো এটা লিগ্যান্ডটা মেটাল আয়নের সঙ্গে যেমন সিগমা বন্ড করছে, প্লাস মেটালটাও লিগ্যান্ডের সঙ্গে কিন্তু একটা পাই বন্ড তৈরি করে থাকে। তো আমরা সাধারণত জেনেছি যে লিগ্যান্ড মেটালের সাথে সিগমা বন্ড করে থাকে, সেটাই ডেন্টিসিটি। কিন্তু এখানে মেটাল বা লিগ্যান্ড এটা কিন্তু পাই বন্ড তৈরি করে থাকে, কখনো কখনো সেটা ব্যাক বন্ডিং। এগুলো কিছুই নেই, এগুলো জাস্ট আলোচনার বিষয়, এগুলো তেমন কিছুই নেই। এবার হচ্ছে চার্জের বেসিসে অ্যানায়নিক কোন অ্যানায়নিক লিগ্যান্ডের চার্জ কত, সেটা আমি দিয়ে দিচ্ছি। কোনটা অ্যানায়নিক লিগ্যান্ড, তারপর কোনটা ক্যাটায়নিক লিগ্যান্ড, কোনটা নিউট্রাল লিগ্যান্ড, সেগুলো আমি আর কি দিয়ে দিচ্ছি এরপরে। আজকের মতো এটুকুই, টাটা।